সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় একটা শব্দ ঘুরে ফিরে আসছে, আর সেটি হলো ডিপ স্টেট। সামাজিক যোগাযোগ মাধ্যম, টকশো, রাজনৈতিক বক্তৃতা সবখানে এই শব্দটি এখন নতুন এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কিন্তু প্রশ্ন হলো, ডিপ স্টেট আসলে কি? এটি কি বাস্তব কোনো শক্তি, নাকি ব্যর্থতা ঢাকার জন্য ব্যবহৃত একটি রাজনৈতিক বয়ান? ডিপ স্টেট বলতে সাধারণভাবে এমন এক ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে নির্বাচিত সরকার বা জনপ্রতিনিধিদের বাইরে কিছু শক্তিশালী, স্থায়ী ও প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের ভেতর থেকে গোপনে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে। এরা প্রকাশ্যে ক্ষমতায় না থেকেও নীতি নির্ধারণ, প্রশাসনিক সিদ্ধান্ত, কখনো কখনো রাজনৈতিক গতিপথও নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ আছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাধারণত দুই ধরনের শক্তি একসাথে কাজ করে। একদিকে আছে নির্বাচিত রাজনৈতিক নেতৃত্ব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, সংসদ সদস্যরা। জনগণের ভোটে নির্বাচিত এই নেতৃত্বের মেয়াদ সীমিত থাকে। অন্যদিকে আছে স্থায়ী প্রশাসনিক কাঠামো, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, বিচার বিভাগ, আমলাতন্ত্র। এই কাঠামোগুলোর কর্মকর্তারা একবার নিয়োগ পেলে দীর্ঘ সময় ধরে একই ব্যবস্থার ভেতরে কাজ করেন, অনেক ক্ষেত্রে অবসর নেওয়া পর্যন্ত। ডিপ স্টেট তত্ত্ব অনুযায়ী এই স্থায়ী কাঠামোর একটা অংশ নির্বাচিত সরকারের নির্দেশনা অতিক্রম করে নিজেদের মতো করে রাষ্ট্র পরিচালনায় প্রভাব বিস্তার করার চেষ্টা করে। কখনো তারা নিজেদের প্রাতিষ্ঠানিক স্বার্থ রক্ষা করতে চায়, আর কখনো আর্থিক সুবিধা, আবার কখনো ক্ষমতার ভারসাম্য নিজেদের হাতে রাখতে চায়। নির্বাচিত সরকার পরিবর্তন হয়, কিন্তু এই কাঠামো প্রায় অপরিবর্তিত থেকে যায়। আর এখানেই জন্ম নেয় ক্ষমতার দ্বন্দ্ব। আর এ কারণেই বলা হয় একটি দেশের উন্নতি বা অবনতি অনেকাংশেই নির্ভর করে এই স্থায়ী কাঠামোর সদিচ্ছা এবং জবাবদিহিতার উপর। যদি এই কাঠামো জনগণের স্বার্থের পরিবর্তে নিজেদের সুবিধা নিশ্চিত করতে ব্যস্ত হয়ে পড়ে, তবে গণতান্ত্রিক সরকার কার্যত দুর্বল হয়ে পড়ে। ডিপ স্টেট শব্দটির রাজনৈতিক ব্যবহার প্রথম বড় আকারে আলোচনায় আসে 1990-এর দশকে তুরস্কে। সে সময় অভিযোগ ছিল দেশটির সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা ও কিছু প্রভাবশালী গোষ্ঠী নির্বাচিত সরকারের বাইরে থেকেও রাষ্ট্রীয় নীতিতে গোপনে প্রভাব রাখছে। নির্বাচিত সরকারকে কখনো চাপের মুখে ফেলা, কখনো নীরবে সিদ্ধান্ত বদলে দেওয়া, এসব অভিযোগই তখন ডিপ স্টেট বিতর্ককে সামনে নিয়ে আসে। পরবর্তীতে 2016 সালের পর এই শব্দটি নতুন করে আবারও জনপ্রিয় হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে বারবার দাবি করেন তার প্রশাসনের ভেতরে থাকা কিছু স্থায়ী আমলা ও গোয়েন্দা কর্মকর্তা তার নীতির বিরুদ্ধে কাজ করছেন। তার ভাষায় এই ডিপ স্টেট তাকে দুর্বল করতে চায়, নির্বাচিত নেতৃত্বের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা সৃষ্টি করে। এই প্রেক্ষাপট থেকেই ডিপ স্টেট শব্দটি বিশ্ব রাজনীতিতে এক ধরনের পরিচিত রাজনৈতিক টার্মে পরিণত হয়। বাংলাদেশের বাস্তবতায় ডিপ স্টেট আলোচনা একেবারে নতুন কিছু নয়। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান প্রকাশ্যে আমলাতন্ত্রের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি নিজেও একজন সাবেক সচিব। তার বক্তব্যে উঠে আসে একটা কঠিন বাস্তবতার চিত্র। আমলাতন্ত্র একটা জগদ্দল পাথরের মতো হয়ে দাঁড়িয়েছে, যা জনগণের বুকের উপর চেপে বসে আছে এই দেশে দীর্ঘকাল ধরে। তার ভাষায় এই কাঠামোর ভেতরে মানবিক দায়িত্ববোধ ক্রমেই হারিয়ে যাচ্ছে। পরিবর্তনের প্রতি তাদের কোনো আগ্রহ নেই, কারণ পরিবর্তন হলে সুযোগ সুবিধা, পে স্কেল বা দুর্নীতির পথ সংকুচিত হয়ে যাবে তাদের। সাধারণ মানুষের দুর্ভোগ তাদের কাছে বড় কোনো বিষয় নয়। এই অভিযোগই মূলত ডিপ স্টেট বিতর্ককে আরও জোরালো করে তুলেছে। তবে সব বিশ্লেষক এই ধারণাকে একইভাবে দেখেন না। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে ডিপ স্টেট শব্দটি অনেক সময় একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। যখন কোনো সরকার ব্যর্থ হয়, তখন সেই ব্যর্থতার দায় নিজের কাঁধে না নিয়ে অদৃশ্য শক্তির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। অন্যদিকে গবেষকদের একটি অংশ বলেছেন রাষ্ট্রের স্থায়ী কাঠামোর ভেতরে স্বার্থ গোষ্ঠী থাকা অস্বাভাবিক নয়,
বিশেষ করে যেখানে সামরিক বা গোয়েন্দা সংস্থার শক্তিশালী প্রভাব রয়েছে। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নীতি নির্ধারণ, অর্থনীতি নিয়ন্ত্রণ, সংস্কার বাস্তবায়ন, রাজনৈতিক পট পরিবর্তন, নির্বাচন আয়োজন, এমনকি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো স্পর্শকাতর ক্ষেত্রেও এই প্রভাব কাজ করতে পারে। ডিপ স্টেট তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অভিযোগ হলো এই শক্তিগুলো সাধারণত দুর্বল বা দুর্নীতিগ্রস্ত সরকারকে ক্ষমতায় রাখতে আগ্রহী থাকে। কারণ শক্তিশালী ও জবাবদিহিমূলক সরকার থাকলে তাদের অদৃশ্য ক্ষমতার পরিসর সংকুচিত হয়ে যায়। দুর্বল সরকার থাকলেই ক্ষমতার অপব্যবহার খুব সহজ হয়। তবে ডিপ স্টেট যেহেতু মূলত গোপনে কাজ করে, তাই তাদের কর্মকাণ্ডের সরাসরি প্রমাণ পাওয়া প্রায় অসম্ভব। আর এ কারণেই অনেক সময় একে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে উড়িয়ে দেওয়া হয়। প্রশ্ন থেকে যায়, ডিপ স্টেট কি সত্যি একটি বাস্তব শক্তি, নাকি এটি রাজনীতির সুবিধাজনক এক ব্যাখ্যা? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, প্রশাসন ও গণতন্ত্রের দিক নির্দেশনা। প্রিয় দর্শক, ডিপ স্টেট নিয়ে আপনার ভাবনা জানতে চাই। নিশ্চয়ই কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে।